চিত্রলেখা অর্ণবকে আটকানোর চেষ্টা করলো। এখন এসবের সময় নয়। আজ শুক্রবার, রবিবারের আগে বেল করানো কোনোভাবেই সম্ভব নয়। বাস্তবতা বুঝে বিবেচনা করতে হবে তাদের। আমরা কি পুলিশ স্টেশনে যাব না? সাথে শান্ত হও, আমি যাচ্ছি পুলিশ স্টেশনে, আমি কথা বলে আসি। ভাইয়া আমিও যাব। আচ্ছা ঠিক আছে, চলো, বাকিরা বাড়িতে থাক। সাথী অর্ণবের কথায় সায় দিল। মনে মনে প্রচন্ড ভেঙে পড়লেও সে প্রকাশ করছে না। নিজেকে শক্ত রেখেছে সে। সাথী অনিককে অবিশ্বাস করে না। অনিকার যাই করুক না কেন, কোনো মেয়ের সম্ভ্রমে আঘাত হানার মতো অন্যায় করতে পারে না। পুলিশ স্টেশনে পরিবেশের সাথে ঠিকমতো পরিচিত নয় সাথী। অর্ণব বেশ অপ্রস্তুত। দায়িত্বরত অফিসারের ব্যবহার যথেষ্ট রূঢ় মনে হচ্ছে। তবুও অর্ণব গেল কথা বলতে। স্যার, আমার ভাই অনিক মাহমুদকে একটু আগে অ্যাটেম্পট টু রেপ কেসে অ্যারেস্ট করা হয়েছে। আমরা তার সাথে দেখা করতে চাই। উকিল ছাড়া দেখা করতে পারবেন না? কেস যথেষ্ট সিরিয়াস। ভিকটিম মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েছে। প্রমাণাদি ছাড়া শুধুমাত্র কথার ভিত্তিতে আপনি কিভাবে একজন মানুষকে জেলে ঢুকাতে পারেন? আইন শিখাচ্ছেন? ভিকটিম নিজে সাক্ষী দিয়েছে। আপনার ভাই তাকে ফোনে আজে বাজে মেসেজ করতো, সেসব দেখিয়েছে। আপনার ভাইয়ের এ শহরে আসার আগে লাস্ট লোকেশন মেয়েটার বাড়িতে। আর কোনো প্রমাণ দরকার? আমরা ওর সাথে দেখা করতে চাই অফিসার, প্লিজ। একজনকে অ্যালাউ করতে পারবো, যে কোনো একজন যান। সাথী করুণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। অর্ণব না বলতে পারল না। সে সাথীকেই ভেতরে যেতে বলল। সাথী কৃতজ্ঞতা প্রকাশ করে কনস্টেবলের সাথে ভেতরে গেল। সাথীকে দেখে অনেক একটু হলেও প্রাণ ফিরে পেল। সাথী এগিয়ে আসতেই সে সাথীকে জড়িয়ে ধরল। চোখ বেয়ে অশ্রুকণা বেহিসেবে গতিতে ঝরে পড়ছে। অনেক, তুমি চিন্তা করো না। কি হয়েছে আমাকে বলো সবটা। আমি কিছু বুঝতে পারছি না সাথী, আমার পিএএস দিতি করেছে এসব। ও কেন এসব করছে অনেক? এটা তোমাকে আগেই বলা উচিত ছিল। সরি সাথী, আমি যা বলেছি শোনো এবং প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি কখনোই তোমাকে অবিশ্বাস করি না। তুমি বলো কি হয়েছে। দিতি নতুন হওয়াতেই ওকে মোটামুটি সব কাজ আমাকে শেখাতে হতো। আর শেষ 2 মাসে ব্যস্ততা তোমাকে বলেছিলাম। মিটিংয়ের কাজের চাপে বাসায় আমার আসার সময়টুকু পেতাম না। আর মিটিংয়ের সময়টুকু আমার ফোন ওর কাছে থাকতো। আমি জানতাম না ও আমার ফোন থেকে আমার ইমেলের মিসইউজ করতো। অফিসের দরকারি তথ্যগুলো ও অন্য কোম্পানির কাছে বিক্রয় করত। এটা আমি জানতে পারি গত সপ্তাহে। আমি ভেবেছিলাম আগে ওর সাথে এটা নিয়ে কথা বলবো। আর ও এজন্য তোমাকে বাড়িতে ডাকে? হ্যাঁ, কিন্তু সেখানে যাওয়ার পর ও সব অস্বীকার করে। এমনকি আমার কাছেও তখন কোনো প্রমাণ নেই, কেননা ও আমার ফোন ব্যবহার করত। ও আমাকে হুমকি দেয়। আমি কিছুটা ভয় পেয়েছিলাম, তাই আমি বসের কাছে ছুটির মেল করে এখানে আসি। আমি ভুলেও ভাবিনি ও আমার উপর এরকম একটা মিথ্যা মামলা চাপিয়ে দিবে। এমনকি আমি চলে আসার পর ও আমার ইনবক্সে উল্টোপাল্টা মেসেজ ও নিজের ছবি পাঠিয়েছে। আমি বিরক্ত হয়ে ব্লক করে দিয়েছিলাম ওকে। বুঝতে পেরেছি। তুমি আমাকে অবিশ্বাস করছো না তো সাথী? না অনেক, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি সত্যিটা জেনেই ছাড়বো। তুমি শুধু একটু ধৈর্য রাখো। অনিকের চাহনি বলে দিচ্ছে সে কতটা অসহায় অনুভব করছে। কনস্টেবল আর সাথীকে থাকতে দিল না। অনেক সময় হয়ে গিয়েছে বিধায় তাকে বের করে দিয়ে যেতে বলল। অর্ণব বাইরে দাঁড়িয়ে আছে। সাথী তৎক্ষণাৎ কিছুই বলল না। পুলিশ অফিসার তাদেরকে আর কিছু বললেন না। সাথী এবং অর্ণব বেরিয়ে আসলো। ভাইয়া, আজ তো বেল করার উপায় নাই। তুই বাসায় যাও, আমার এক বন্ধুর ভাই আছে, ও জুনিয়র উকিল, ওর সাথে পরামর্শ করে দেখি আমি। যেতে পারবে? হ্যাঁ ভাইয়া, পারলে উকিলকে নিয়ে বাড়িতেই আসুন। অনেক আমাকে যা যা বলেছে সেসব উকিলেরও জানা দরকার। আচ্ছা। সাথী বাসায় এসে নিজের ঘরে ঢুকলো। অপর্ণা এখন পর্যন্ত সাথীর সাথে এ বিষয়ে কথা বলেনি। তবে অপর্ণার বাড়ির লোকজনকে ইতিমধ্যে সে সবই জানিয়েছে। সাথীর বাড়ির লোকজন এখন পর্যন্ত কিছু জানে না। জানলে কি হবে সেটা ভেবেও ভয় পাচ্ছে সে। অর্ণব উকিল নিয়ে আসলো বিকেলের পর। সাথী যা যা জানতো সবই জানালো। উকিলের নাম তৌহিদ, বয়সে যুবক, প্রখর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। সে মনোযোগ দিয়ে সবটা শুনলো এবং সবকিছু ঠিকঠাক করার জন্য কিছুটা সময় চাইলো। অর্ণব কথাবার্তা শেষ করে তাকে বিদায় জানালো। ঝামেলার সূচনা হলো সন্ধ্যের পর। সাথীর মা তার ফুপু আশফিন আহমেদকে সাথে নিয়ে আসলেন। বাড়ির পরিবেশ তখনও থমথমে। আশফিন আহমেদ সোজা গেলেন সাথীর সাথে কথা বলতে। অর্ণব কি
কিংবা বাড়ির অন্য কোনো সদস্যদের তিনি কোনো রকম পাত্তা দিলেন না। সোজা সাথীর পাশে বসলেন। সাথী, তুই এখনই কাপড় চোপড় নিয়ে চল। ফুফু, কোথায় যাব আমি? নিজের বাড়িতে আমি ডিভোর্সের ব্যবস্থা করব। তুই ওই ছেলেকে ডিভোর্স দিবি যত দ্রুত সম্ভব। আমি এটা কখনোই করব না। তোমরা যদি আমাকে জোর করার চেষ্টা করো আমি বিষ খেয়ে মরে যাব। মা, তুমি কেমনে পারলা নিজের মেয়ের এ সময়ে তাকে এরকম পরিস্থিতিতে ফেলতে? সাথী, তোর মাকে দোষারোপ করবি না অযথা। তোর স্বামী যা করেছে এরপর আমি কোনোভাবেই তোকে এখানে রাখতে পারবো না। যার বাবার রক্তের সমস্যা সে কিভাবে ভালো হবে? ফুফু, তুমি যাও দয়া করে। আমাকে দয়া করো তোমরা। আমাকে আমার সংসারটা বাঁচাতে দাও। প্লিজ তোমরা চলে যাও। কথাগুলো বলে একদন্ত দাঁড়ালো না সাথী, ছুটে গিয়ে বাথরুমে নিজেকে আটকে ফেললো। আশফিনা আহমেদ বাইরে থেকে চেঁচামেচি করলেও ভিতর থেকে সাথী কিছুই বলল না। শেষমেশ তিনি বিরক্ত হয়ে সাথীর মাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে কেবল একবার অগ্নি দৃষ্টিতে চিত্রলেখাকে দেখে গেলেন। চিত্রলেখা তাতে প্রতিক্রিয়া দেখালো না। সে কেবল নিজের ভাবির কথা ভাবছে। একজন মানুষ কতটা শক্ত হলে এমন পরিস্থিতিতেও নিজেকে এভাবে সামলাতে পারে? এ পরিস্থিতিতে কতজন স্ত্রী পারবে নিজের স্বামীর প্রতি বিশ্বাস রাখতে? রঙ্গন এসেছে মিনিট 10 হয়েছে কেবল। নির্বাচনের ঝামেলার কারণে তার পরীক্ষা 1.5 মাস পিছিয়েছে, ক্লাসও বন্ধ। ভেবেছিল এখানে এসে সবাইকে সারপ্রাইজ দিবে, কিন্তু এখন সে নিজেই সারপ্রাইজ। ফুপাতো ভাই হিসেবে সাথীর সাথে রঙ্গনের বিশেষ সখ্যতা নেই। রঙ্গন বরাবরই শহরেই বড় হয়েছে। নানা বাড়িতে খুব কমই যাওয়া হয়েছে তার, কিন্তু সাথীর সাথে জুড়ে থাকা আরেকটি নাম হচ্ছে চিত্রলেখা। রঙ্গন সাথীর কথা জানতে পারার পর থেকেই খানিকটা ম্লান হয়ে পড়েছে। তারপর যখন শুনল তার মা তার মামির সাথে সাথীকে জোর করে শ্বশুর বাড়ি থেকে আনার চেষ্টা করেছে, এতে সে আরো উদাস হয়ে পড়ল। রঙ্গন, তোর মা কল করেছিল, সাথী আসেনি। এখনো সাথীর মাকে নিয়ে ও বাড়িতে আছে। সাথী আপু যখন আসবেই না তখন তাকে জোর করে লাভ কি বাবা? সেটা তোর মা বুঝলে তো হতোই। এই বিয়েটা শুরু থেকেই মানেনি সে। এমনকি বাড়ির প্রতিটা সদস্যকে অপছন্দ করত সে। চিত্রলেখা এখানে আসাতে তার প্রতি তোর মায়ের অপছন্দ বেড়েছে। এখন সুযোগ পেয়েছে নিজেকে সঠিক এবং সাথীর বরকে ভুল প্রমাণ করার। এই সুযোগ সে কি করবে, ছাড়বে সে? ও বাড়িতে তাহলে যাওয়া উচিত বাবা। রঙ্গন, তুমি এসব থেকে দূরে থাকো। কিন্তু বাবা, যা বলছিলাম করো। বাইরে থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। রঙ্গন কিছু না বলে নিজের ঘরের দিকে এগোলো। বাড়ির পরিবেশ বেশ শান্ত, নির্ঘাত অহম ঘুমিয়েছে। রঙ্গন ঘরে ঢুকেও স্বস্তি পেল না। চিত্রলেখার জন্য মন কেমন যেন করতে থাকলো তার। অদ্ভুত রকমের অস্বস্তিতে তার আর খাওয়াও হলো না রাতে। ঘড়ির কাঁটায় 11টা। সাথে নিজের ঘরে বিনিদ্র রাত্রি যাপন করছে। অপর্ণা অর্ণব ঘুমিয়েছে। চিত্রলেখা নিজের ঘরে বসে সাথীর কথা ভাবছে। অনিকের থেকে যথাযথ স্নেহ না পেলেও সে তাকে সর্বদাই সম্মান করে এসেছে, কিন্তু গতদিন নিজের ভাইয়ের মেসেঞ্জারে আসা ছবিটা তার মনে সন্দেহ বাড়িয়ে তুলেছে। তার মনে ভয় হয় কেবল নিজের ভাবিকে নিয়ে। যে মানুষটা প্রেমের টানে নিজের পারিবারিক সুখ বিসর্জন দিয়ে এসেছে, সে যেন দিন শেষে কষ্ট না পায়। চিত্রলেখার ফোন ভাইব্রেট করে উঠল। রঙ্গন কল করেছে। চিত্রলেখা কল রিসিভ করবে কিনা ভেবে তৎক্ষণাৎ রিসিভ করলো। ঘরের দরজা লাগানোই আছে, তবে শব্দ বাইরে যেতে পারে ভেবে সে শীতের মধ্যেও ফ্যানের সুইচ অন করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো চিত্রলেখা? আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি। আপনি এত রাতে কল করলেন? আসলে আমি খুব দুঃখিত। মা তোমাদের ওখানে গিয়েছিল শুনলাম। সাথী আপুকে জোর করে আনার চেষ্টাও করেছে নাকি? আপনার দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। আপনি তো কিছু জানতেনও না। তাছাড়া এমন পরিস্থিতিতে পড়লে অনেক সময় স্ত্রীরাই স্বামীকে বিশ্বাস করতে পারে না, আর তো শ্বশুর বাড়ির লোকজন। সাথী আপু তো বিশ্বাস করছে, ভালোবাসার টান এটাই হয়তো। ভালোবাসার টানই সবসময় এমন হয় না। অনেক ভালোবাসার সম্পর্কে বিশ্বাস থাকে না। আমার মন বলছে অনেক ভাইয়া কিছু করেনি। তুমি দুশ্চিন্তা করো না চিত্রলেখা। আমার ভাইকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। আপনি কিভাবে পারছেন? আমার মন বলছে আমার পরিচিত একজন উকিল আছে। আমরা কথা বলেছি উকিলের সাথে। উনি সব কাগজপত্র রেডি করছেন বেইলের জন্য। ও আচ্ছা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কিছু বলবেন আপনি?
না, মনে হলো বন্ধু হিসেবে বিপদের সময় পাশে থাকা দরকার। আমরা বন্ধু? বন্ধু নই? চিত্রলেখা কিছু না বলেই কল কেটে দিল। রঙ্গনের থেকে দূরে থাকার চেষ্টাটা সে বরাবরই করে। আশফিন আহমেদের দৃষ্টি ভয় পায় সে। ভদ্র মহিলা তার গোটা পরিবারকে অপছন্দ করে, আর চিত্রলেখা যেন অপছন্দের তালিকায় শীর্ষে। সে জায়গা থেকে রঙ্গনের সাথে বন্ধুত্ব করা আশফিন আহমেদের কাঠখড়ায় মৃত্যুদণ্ড সমপরিমাণ পাপ। তবুও রঙ্গনকে অবহেলা করার সর্বাত্মক চেষ্টা করেও সে ব্যর্থ। একটু বাদেই রঙ্গনের দ্বিতীয়বার কল আসলো। রিসিভ করলো চিত্রলেখা। এমন পরিস্থিতিতে এসব বলা আমার সত্যি উচিত না। দুঃখিত, তবে আমি বন্ধু হিসেবে এতটাই অযোগ্য? চিত্রলেখা, আমার খারাপ সময়ে আমি যখন মানসিকভাবে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তখন তোমার সাথে কাটানো কিছুটা মুহূর্ত আমাকে ভালো রেখেছে। আমি তাই ধরে নিয়েছিলাম আমরা বন্ধু। তুমি সত্যি আমার জন্য খুব ভালো একটা বন্ধুর জায়গা দখল করে আছো। আমরা কি সত্যি বন্ধু না? হ্যাঁ, আমরা বন্ধু। এখন কল রাখুন। চিত্রলেখা কেন যেন না বলতে পারলো না রঙ্গনকে। মুখের ওপর বলে দিতে পারলো না যে আমরা বন্ধু না, আর না কখনো বন্ধু হতে পারবো। এই না বলতে না পারাটা বোধ হয় ভবিষ্যতে তাকে আরো বিপদে ফেলবে। শনিবার আশফিন আহমেদ আর এলেন না চিত্রলেখার বাড়িতে, তবে সাথীর বাবা আলতাফ হোসেন এলেন। তিনি অবশ্য আশফিন আহমেদের মতো সবাইকে উপেক্ষা করলেন না। সকলের সাথে বসে কথা বললেন, তবে সাথীর সাথে কথা বলার জন্য এগোলেন। সাথী নিরুত্তাপ ভাবলেশহীন হয়ে এক কোণে বসে আছে। এক টুকরো বিশ্বাসের ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে নেমেছে সে। সারা রাত নির্ঘুম থাকার ফলে চোখ জোড়া লাল হয়ে এসেছে তার। সাথী, মা আমার, এ কি অবস্থা তোর? আমি ঠিক আছি বাবা, কেন তুমি এসেছো এখানে? আমি অনেককে বিশ্বাস করি মা। ওকে নিরপরাধ প্রমাণ করতে যা করতে হয় আমি করব, তুই চিন্তা করিস না। ধন্যবাদ বাবা। কিন্তু তুই নিজের এই অবস্থা করলে অনেককে কিভাবে সামলাবি মা? তোকে আমি এই অবস্থায় এখানে রেখে যেতে পারি না। তোকে আমি ভরসা করতে পারতেছি না। তুই যদি নিজের ক্ষতি করে বসিস, তোকে আমি নিজের কাছে রেখে যা করার করব। তুই চল আমার সাথে। বুদ্ধিটা খারাপ না বাবা, এটাও কি আমার ফুপুর বুদ্ধি? সাব্বাস, কি তীক্ষ্ণ বুদ্ধি। সাথী, তুই আমাকে বিশ্বাস করছিস না? বিশ্বাসের একটা অদ্ভুত গ্রাণ আছে বাবা, তোমার নিকট থেকে আমি সেটা পাচ্ছি না। আলতাফ হোসেনের মুখের ভাব তৎক্ষণাৎ পাল্টে গেল। সাথীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এরপর যদি তোমরা আমাকে জোর করো তবে তোমাদের নিজের মেয়েকে হারাতে হবে। খুব বেশি সময় লাগবে না বাবা। যার জন্য এতটা পাগল হয়েছিস সে রেখেছে ভালোবাসার মর্যাদা। ও দোষী সাব্যস্ত হলে কি করবি তখন? কাউকে এতটা বিশ্বাস করিস না যেন নিঃশ্বাস ভাঙলে জীবনটাও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্বাসের বিশ্বস্তই এটা বাবা। আমি না আমার বিশ্বাস ভাঙতে দেব, আর না আমার জীবন। আলতাফ হোসেন রেগে বেরিয়ে গেলেন। সাথী মেঝেতে বসে হাঁটু মুড়িয়ে সেখানে মাথা রাখলো। চিত্রলেখা সাথীর পাশে গিয়ে সাথীকে আলতো করে জড়িয়ে ধরল। সাথী ভেঙে পড়ল না, শক্ত ইস্পাতের ন্যায় ধীর সে কেবল প্রার্থনা করল, আল্লাহ আমাকে ধৈর্য দিও, আমি যেন আসন্ন সব বিপদ মোকাবেলা করে আমার বিশ্বাস অটুট রাখতে পারি। সাথীর চোখ শুষ্ক, অথচ যাবতীয় যন্ত্রণা সে জমিয়ে রেখে বুকে এই মুহূর্তে। চিত্রলেখার চোখ ভিজে ওঠে। মানুষটা এতটা ধীর কি করে, এতটা বিশ্বাস? শুধুই কি ভালোবাসার কারণে? অর্ণবের ফোন বেজে উঠল। পুলিশ অফিসারের নম্বর ভেসে উঠছে স্ক্রিনে। আচমকা স্টেশন থেকে কল পেয়ে খানিকটা ভীত হলো সে। চটজলদি ফোন রিসিভ করলো। সেকেন্ড 30 সময় লাগলো অর্ণবের অপর প্রান্তের কথা বুঝতে। অতঃপর তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সামনে বসে থাকা সাথীকে কিভাবে কথাটা বলবে ভেবে তার বুক কাঁপতে লাগলো। কান্নাগুলো আটকে গেছে কোনো রকম। সাথীর সামনে কাঁদতে পারবে না সে, আর না সাথীকে এই মুহূর্তে কিছু জানানোর জন্য সামর্থ্য আছে তার। হাসপাতালের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে অর্ণব। অনিকের জ্ঞান ফিরেছে। পুলিশি তদন্তের মানসিক চাপ নিতে পারেনি সে। অনিকের ছোট থেকে এ সমস্যা আছে, চাপ সহ্য করতে পারে না সে, মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অর্ণব সাথীকে কিছু জানায়নি। অনিকের অবস্থা জানিয়ে মেয়েটাকে আরো দুর্বল করতে চায়নি সে।
তৌহিদের সাথে কথা হয়েছে, তার বেল রেডি হয়েছে, পুলিশের সাথেও কথা বলেছে সে। তবে অনিকের শারীরিক অবস্থা খারাপের দিকে। বাহ্যিক চোট না লাগলেও তার মস্তিষ্কে বেশ ভয়ানক প্রভাব পড়েছে। ডাক্তাররা অনিক পুরোপুরি সুস্থ হওয়া না অবধি তাকে রিলিজ করতে পারবেন না। অর্ণবের কিছু করার নেই, বেল সম্পর্কে মিথ্যে বলতে হবে সাথীকে, আবার একই সঙ্গে তাকে পুলিশ স্টেশনেও যেতে দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে অনিকের কেবিনের দিকে তাকালো সে। এখন ঘুমাচ্ছে সে। অর্ণব বিগত 22 ঘন্টা ধরে অনিকের অসুস্থতার খবর লুকিয়ে আসছে। অনেক সুস্থ হওয়া অবধি তাকে এ কাজ করতেই হবে। অর্ণব বাড়ির উদ্দেশ্যে বের হতে তৌহিদের কল আসলো তার ফোনে। অর্ণব রিসিভ করলো। হ্যাঁ তৌহিদ, বলো। পুলিশ স্টেশনে কিছু হয়েছে? ভাইয়া, কিছু সূত্র পেয়েছি। সাথী ভাবিকে তো অনেক ভাই সব বলেছে। ওনার সাথে কথা বলতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি বাড়িতে ফিরে দেখছি, তবে সাথে যেন বলেও অনেকের অসুস্থতার কথা না জানে। আচ্ছা ভাইয়া। অর্ণব ফোনটা পকেটে রাখলো। সাথীর উপর বড্ড মায়া হয় তার। মেয়েটা তার আরেকটা বোনের মতো। সাথীর মতো মেয়ে পাওয়া আসলেই ভার। যেমন সংসারী তেমনই আদর্শ স্ত্রী। অপর্ণার সাথে সাথীর তুলনা সে কখনোই করেনি। তবে ইদানিং অপর্ণার উপস্থিতি তাকে যতটা যন্ত্রণা দেয় ততটা আর কোনো কিছু দেয় না। রিকশাতে উঠেও এসবই ভাবছে সে। সন্ধ্যের আধারিতে রোড লাইটের আলোয় শহরটা অন্যরকম লাগছে। অর্ণব ঠিক করলো সবকিছু ঠিক হয়ে গেলে একদিন সে আর অনেক এমন রিক্সা করে সন্ধ্যাবেলা ঘুরবে। এটা হবে শুধু তাদের ব্রাদার্স ইভিনিং নাইট। অনেকের বেহুশ অবস্থা অর্ণবকে যতটা ভীত করেছে তার এক অংশ সে বাইরে প্রকাশ করতে পারছে না, অথচ ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার। সাথীকে অনেক বুঝিয়ে সুজিয়ে একটু খাইয়ে সবে ঘরে ঢুকেছিল চিত্রলেখা। এরই মধ্যে অপর্ণা চেঁচামেচি শুরু করলো। আমার চা কই লেখা? ভাবি, চা বানানোর কথা খেয়াল ছিল না। তুমি ঘরে যাও, আমি বানিয়ে আনছি। তোকে সব মনে করানো লাগবে কেন? একটা কাজে মন নাই? চিত্রলেখা চুপচাপ থাকলো। কথার পিঠে কথা বাড়ে। তার নীরবতা অপর্ণাকে ঝগড়া থামাতে বাধ্য করলো। রাগে গজগজ করতে করতে রান্নাঘরের উদ্দেশ্যে এগোলো সে। রান্নাঘরে যেতেই দেখলো গ্যাসের চুলার পাশে ফোন রেখে গেছে সে। ফোনটা একপাশে রেখে চা বানাতে লাগলো সে। চা বানানো শেষ করতেই ফোন বেজে উঠলো। চিত্রলেখা স্ক্রিনে দেখলো রঙ্গনের নম্বরটা। চায়ের পাতিল রেখে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো। হ্যাঁ বলুন, হঠাৎ কল? হঠাৎ না, সাথী আপু কেমন আছে জানতে কল করলাম। খুব একটা ভালো না, তবে চেষ্টা করছি ভাবি যেন অসুস্থ না হয়। রঙ্গন একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। চিত্রলেখা কল কাটার কথা বলার অবকাশ পাচ্ছে না। ওদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন চা না দিলে বড় ভাবির চেঁচামেচি কানে তোলার মতো অবস্থা থাকবে না। ফোন কানের সাথে ঘেঁষে পাতিল থেকে কাপে চা ঢালছিল চিত্রলেখা। অসাবধানতা বশত খানিকটা গরম চা তার হাতের কবজিতে পড়ল। তীব্র যন্ত্রণায় ক্ষীণ আর্তনাদ করে উঠল সে। রঙ্গনের কানেতে ঠিকই পৌঁছলো। কিছু হয়েছে চেঁচালে যে? আসলে চা পড়েছে অসাবধানতা বশত, আমি পরে কল করছি। চিত্রলেখা তৎক্ষণাৎ কল কেটে দিল। দ্রুত হাত পানিতে ভিজিয়ে চায়ের কাপ নিয়ে অপর্ণার ঘরের উদ্দেশ্যে এগোলো। অপর্ণার বিছানায় শুয়ে আছে। রূপসা অনিককে আজ সকালে তার নানা এসে নিয়ে গেছে। অপর্ণা চায় না তার বাচ্চারা পারিবারিক ঝামেলার মধ্যে থাকুক। তার এই বিষয়টা অবশ্য যৌক্তিক। চায়ের কাপ সাইড টেবিলে রেখে চলে আসার সময় আটকালো অপর্ণা। দাঁড়া তো। কিছু বলবে ভাবি? হ্যাঁ বলো। মা যে তোকে কল করে হোস্টেলে যেতে বলেছিল, এটা তোর ভাইকে বলেছিস নাকি? না। আচ্ছা ভালো, যা কাজ কর। চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে এলো। স্বার্থ ছাড়া ইনি কখনো তাকে ডাকে না, যা চিত্রলেখা জানে। তবুও তার মন চায় অপর্ণা ভাবিও তাকে একটু ভালোভাবে ডাকুক। আকাশ সম সম্মান কিংবা ভালোবাসা সে চায় না, সামান্য একটু যা তাকে মনে করাবে তার পরিবারটা আসলেই সুখী পরিবার। রঙ্গনের দুশ্চিন্তা কমছে না। চিত্রলেখার ক্ষীণ আর্তনাদটুকু তাকে বড্ড পীড়া দিচ্ছে। আশফিন আহমেদ এখনো এই বাড়িতে আসেননি। রঙ্গন চাইলেই এখন বেরোতে পারবে, কিন্তু এখন বেরোলে বাবার প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হবে। রঙ্গন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল। অর্ণব বাড়ি ফিরে সাথীর খোঁজ করতে লাগলো। বিষয়টা অপর্ণার মোটেও ভালো লাগলো না, তবুও সে চুপ রইল। সাথী শান্ত ভঙ্গিতে বাইরে এসে বসলো। তৌহিদকে কল করে সাথীকে দিল অর্ণব। আসসালামু আলাইকুম। তৌহিদ, আমি সাথী বলছি। ভাবি, অনেক ভাইয়ের বেল হতে আর কিছুদিন সময় লাগবে। আপনার একটু সাহায্য দরকার। আপনি আমাকে বলেছিলেন যে আপনি একদিন অনেক ভাইকে কল করার পর দিকটি রিসিভ করেছিল।
এখন আমাদের এটা প্রমাণ করতে হবে অনেক ভাইয়ের আইডি থেকে ওই মেসেজগুলো দিতি নিজেই পাঠিয়েছিল। এটা কিভাবে করব আমরা? আমরা আননোন আইডি থেকে দিতিকে মেসেজ করব এটা বলে যে ওর সত্যটা আমরা জানি। আমাদের টাকা না দিলে আমরা সব সত্যি কোর্টে বলে দেব, নিশ্চিত বই পাবে। আচ্ছা, আপনি কাল আসুন, তারপর দেখছি আমরা। চিত্রলেখা পাশে দাঁড়িয়ে শব্দ শুনল। এখনো 60 দিন হয়নি, কায়া আইডিটা এখনো অ্যাক্টিভ করা যাবে। চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি এবং চোখে পূর্বে যদি পরিলক্ষিত হলো। ঘড়ির কাঁটায় রাত 12:30, নিস্তব্ধ চারপাশ। তবে চিত্রলেখার চোখে ঘুম নেই। অদ্ভুত একটা অশান্তি তাকে ঘুমোতে দিচ্ছে না, হাতটাও জ্বলছে। ওষুধ লাগানোর কথা মনেই নেই তার। আচমকা ফোন ভাইব্রেট হলো তার। চিত্রলেখা ভয়ে কেঁপে উঠল। এত রাতে তাকে কে কল করতে পারে? ফোন হাতে নিয়ে দেখলো রঙ্গন। চিত্রলেখার অশান্তির ভাব কমলো। অদ্ভুত রকমের শীতল মন্দ মধুর বাতাস তাকে ছুঁয়ে দিল। চিত্রলেখা কল রিসিভ করেই আলতোভাবে কানে রাখলো। হ্যালো। রঙ্গনের শীতল কণ্ঠস্বর চিত্রলেখার বুকের মধ্যে ঝংকার তুলল। সে যেন কথা বলতে ভুলে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালো। বলুন। একটু জানালার কাছে এসে দাঁড়াও তো। কেন? আসো আগে। চিত্রলেখা জানালা খুলে হেলান দিয়ে দাঁড়ালো। নিচে রঙ্গন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। চিত্রলেখা ভয়ে আটকে উঠল। এটা রক্ষণশীল এলাকা, আশেপাশের কেউ দেখলে কথা ছড়াতে সেকেন্ড কতক সময় লাগবে। আপনি কেন এসেছেন? নিচে আসতে পারবে? না। বেশি সময় নিব না। আচ্ছা, একটু থামেন। চিত্রলেখা ঠোক গিলল। আলমারি থেকে মায়ের চাদরটা বের করে নিজেকে আবৃত করে নিল। ঘর থেকে বেরিয়ে আশেপাশের ঘরগুলো দেখলো। লাইট অফ, তার মানে সবাই ঘুম। সন্তপর্ণে দরজা খুলে বাইরে গেল সে। হুডি পরেও শীতের প্রকোপ অনুভব করতে পারছিল রঙ্গন। দুহাত পকেটে গুজে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। চিত্রলেখা এলো চাদরে নিজেকে আবৃত করে। রঙ্গনের মনে হলো সে যেন কয়েকটা স্পন্দন মিস করলো। শীতের প্রকোপের মাঝেও উষ্ণ হাওয়া তার সর্বাঙ্গে শিহরণ তুলল। মেয়েটার ভীত চোখ জড়ানো রঙ্গনের মনে ব্যাকুলতা বাড়িয়ে তুলল। ধীর পায়ে সে যখন রঙ্গনের ঠিক মুখোমুখি দাঁড়ালো, রঙ্গন যেন বাকশক্তি হারিয়ে ফেলল। এত রাতে এখানে কেন এসেছেন আপনি? চিত্রলেখার ধীরস্বর রঙ্গনকে ঘর থেকে বের করতে পারল না। 2-3 বার ডেকেও সাড়া না পেয়ে চিত্রলেখা রঙ্গনের হাতে খানিকটা ধাক্কা দিল। ঘোর কাটল রঙ্গনে। চিত্রলেখাকে মুখোমুখি দেখে নিজেকে ভীষণ অপ্রস্তুত লাগছিল তার। হুডির পকেট থেকে ওয়াইনমেন্ট বের করে চিত্রলেখার দিকে বাড়িয়ে দিল। আমার মন বলছিল একটা বোকা মেয়ে হাতের যন্ত্রণা সত্ত্বেও ওষুধ লাগাতে ভুলে যাবে। তার জন্য আপনি এখানে আসবেন এত রাতে? ওষুধটা লাগাও। চিত্রলেখা ওষুধটা হাতে নিয়ে রঙ্গনের সামনে আঁচ লাগা অংশে ওষুধ লাগালো। অতঃপর তা রঙ্গনের হাতে ফেরত দিল। ঔষধ লাগিয়েছি, এখন আসি, আপনিও যান। কথাটুকু বলে রঙ্গনকে বলার সুযোগই দিল না চিত্রলেখা। চট জলদি সামনে এগোতে লাগলো। আচমকা এক যুবকের ব্যাকুল মনের ব্যাকুলতা বোধ হয় তাকে স্পর্শ করলো। পিছু ফিরে সে প্রশ্ন করলো, কিছু বলবেন? রঙ্গনের চোখে কাব্য ভয় করলো যেন। অদ্ভুতভাবে হাতটা ঠিক বুকের বাঁ পাশে অবস্থান নিল। ঠোঁট নড়ল কতক সময়। বাতাসে শায়েরি ভেসে উঠল। চিত্রলেখা কেবল বিস্মিত চোখে তাকিয়ে রইল রঙ্গনের পানে। শুধুই কি কিছু মুহূর্ত চেয়েছে রঙ্গন? চিত্রলেখার হাত পা কাঁপছে। রঙ্গনকে কি জবাব দিবে সে? রঙ্গন বেকুলতা তার জন্য অস্থিরতা হয়ে ধরা দিচ্ছে। রঙ্গন বোধ হয় ঘর ছেড়ে বেরোলো। হন্তদন্ত হয়ে চিত্রলেখার দিকে এগোলো। সরি, এরকম পরিস্থিতিতে আমার আসলে তোমাকে এসব বলা উচিত হয়নি। আমি জানি না কেন বললাম। তোমার চোখ দেখে মনে হলো তোমার সাথে আরো কিছুক্ষণ থাকলে তোমার ভালো লাগবে। সবকিছু নিজে নিজেই ভেবে ফেলেন নাকি? তুমি যাও, আমরা পরে কথা বলবো। আপনাকে ভোর 4টে অবধি সময় দেওয়া হলো। আমার শহরে আমাকেই ঘোরাতে রাজি আছেন? রঙ্গনের মনে হলো সে বোধ হয় স্বপ্ন দেখল। চিত্রলেখা সত্যি তার কথায় রাজি হয়েছে। চোখ বড় বড় করে তাকালো সে। চিত্রলেখার মুখে তখনও বিরক্তি ভেসে উঠল। আশেপাশের কেউ দেখার অপেক্ষা করছেন? না না, আসো। চিত্রলেখা চাদরটা আরো ভালোভাবে জড়িয়ে নিল। রঙ্গন বাইকে বসলো। চিত্রলেখা বেশ সাবধানে এক পাশ হয়ে বসে আলতো করে রঙ্গনের কাঁধে হাত রাখলো। রঙ্গন বাইক স্টার্ট করলো। এলাকার রাস্তা পেরোনোর পর চিত্রলেখা খানিকটা স্বস্তি পেল। রাস্তাটা বেশ নিরিবিলি, মানুষজনের সমাগম নেই। রাস্তার নিস্তব্ধতা ছুঁয়েছে দিনের ব্যস্ততাকে। আমরা কোথায় যাচ্ছি? আফটার মুভি দেখেছো? না। আচ্ছা, তাহলে জায়গাটা তোমার জন্য সারপ্রাইজ থাকুক।
চিত্রলেখা চুপ করে বাতাসের শব্দ শুনতে লাগলো। গভীর রাতে এভাবে লুকিয়ে রাস্তার ঘোড়া স্পর্ধা তার কোনো কালই ছিল না, কিন্তু মোটেও খারাপ লাগছে না। জীবনের টানাপোড়েনের মাঝে এই ক্ষণিকের মুহূর্তটুকুও তাকে প্রশান্তি দিচ্ছে। তুমি কখনো এভাবে রাতে লুকিয়ে বের হওনি, তাই না? আমার প্রাণের ভয় আছে, একবার কেউ জানতে পারলে কেটে ফেলে দেবে। এত ভয় পাও কেন? জানি না, অভ্যাস হয়ে গেছে হয়তো, এমন রেস্ট্রিকশনের কারণে। ভুল অভ্যেস বানিয়েছো। রেস্ট্রিকশনে শেকলে পড়ে লাইফটা মিস করছো। ভার্সিটি লাইফ চলে আসলে জীবনের অর্ধেক সুখ এমনি কমে যাবে। চিত্রলেখা জোরে নিঃশ্বাস নিল। মন্থ মধুর ঘ্রাণ তাকে ছুঁয়ে যাচ্ছে। চাদরের আবরণও শীতল হাওয়া তাকে স্পর্শ করছে ঠিকই। চিত্রলেখা খেয়াল করলো তারা মেইন রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তায় এসেছে। এদিকে কোন জায়গায় যাচ্ছি আমরা? বিশ্বাস রাখতে পারো একটু? চিত্রলেখা বলার মতো কোনো উত্তর পেল না। রাস্তাটা সুন্দর, অর্ধ চাঁদ আকাশে ঔজ্জ্বল্য ছড়াচ্ছে। রাস্তাটা যেন অসীম। মাথায় একটা গান ক্ষণে ক্ষণে বাজছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রঙ্গন বাইক সাইড করলো। চিত্রলেখা কল্পনার জগৎ থেকে বেরোলো যেন। সামনে তাকাতে চোখে পড়লো রাতের নিকশ কালুতে ঝিলের পাড়ে জোনাকিদের বিচরণ। এত সুন্দর জায়গা সে ওদি আগে কখনো দেখেছে কিনা মনে করতে পারছে না। চোখ জোড়ায় মুগ্ধতা খেলা করছে। এত সুন্দর এই জায়গাটা, এটার কথা তো আমি জানতাম না। অনেকেই জানে না এই জায়গাটা আফটার মুভির একটা দৃশ্যের মতো। তুমি যেহেতু মুভিটা দেখোনি তাই বুঝবে না। তুমি বরং জায়গাটার সৌন্দর্য উপভোগ করো। চিত্রলেখা ধীরে ধীরে ঝিলের পাড়ের দিকে ঘেঁষে বসলো। টলমলে জলে অর্ধচাঁদের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। চিত্রলেখার চোখে মুগ্ধতার রেশ বিন্দুমাত্র কমল না। শীতল জলে হাত স্পর্শ করতে সর্বাঙ্গ ছনছন করে উঠল তার। এই ঝিলে কি সাপ আছে? আরে না, তাছাড়া পানিতে সাপ কামড়ায় না। তুমি সাপ ভয় পাও? মারাত্মক ভয় পাই, বাঘ ভাল্লুক থেকেও বেশি ভয় পাই। আরে সাপ নেই এখানে। চিত্রলেখা যেন এই কথারই অপেক্ষা করছিল। সে ঝিলের আরো কাছাকাছি বসলো। রঙ্গনের একবার ভয় হলো মেয়েটা বেশি নিকটে যাচ্ছে না তো। চিত্রলেখা ঝিলের পানিতে পা ভিজালো। বরফের মতো শীতল সে পানি। তবুও চিত্রলেখার মোটেও খারাপ লাগলো না, বরং সে মুহূর্তটাকে ভালোবেসে ফেললো। ঠান্ডা লাগবে চিত্রলেখা, এখন পানি যথেষ্ট ঠান্ডা। কিছু মুহূর্তের আনন্দের জন্য একটুখানি রোগে জড়লে কিছু হয় না। চিত্রলেখার কথাটা বোধহয় ভালো লাগলো রঙ্গনের। সেও ঝিলের পানিতে পা ডুবিয়ে বসলো। জীবনের অজস্র ঝামেলার মধ্যে কিছু মুহূর্ত নিজস্ব থাকা দরকার চিত্রলেখা। আপনার অভ্যেস আছে এভাবে রাতে পালিয়ে ঘুরে বেড়াবার, তাই না? ঠিক অভ্যেস না, হঠাৎ হঠাৎ ভালো লাগে এসব করতে। অতঃপর নীরবতা। রঙ্গনও আজ নীরব। পাশাপাশি বসে কথা বলার মতো কিছু যেন আর মুখে আসছে না তার। অথচ জমানো কথাগুলো মনে ঠাঁই দেওয়ার জায়গা নেই। রঙ্গন গুনগুনিয়ে করতে লাগলো। আপনি গানও জানেন? টুকটাক। শোনার অনুমতি পেতে পারি? রঙ্গন হাসলো। মেয়েটার কাব্যিক কথার ফোয়ারা তাকে মাঝে মাঝে অভিভূত করে। নিশ্চয়ই। মাথা নাড়িয়ে সম্মতি দিল রঙ্গন। ক্ষীণ স্বরে গেয়ে উঠল, তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে, আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। চিত্রলেখা অভিভূত হলো। এত সুন্দর কণ্ঠস্বর বুঝি হয় কারো? রঙ্গনের কণ্ঠে মোহিত হলো সে। আমি কিন্তু খুব একটা খারাপ গাই না, বলো চিত্রলেখা। আপনি প্রফেশনাল গায়কদের মতো গান গাইতে পারেন। আমি সত্যি অবাক হয়েছি, এত সুন্দর কণ্ঠস্বর, মনে হচ্ছে গড গিফটেড বা জেনেটিক্যাল। আমার বংশে কেউই গায়ক নেই, আমি বোধহয় গড গিফটেড। আমাদের বোধহয় এখন যাওয়া উচিত। হ্যাঁ চলো।
রঙ্গন চলচলটি উঠে বাইক স্টার্ট করলো। চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি খেলা করছে। এতটা বিশেষ কেউ তাকে কখনো অনুভব করায়নি। কিছু মুহূর্ত যে মানুষকে এতটা প্রশান্তি এনে দিতে পারে তা সে কখনোই বোঝেনি। বাইকের গতি স্বাভাবিক হলেও তার কাছে মনে হচ্ছে বাইকটা যেন জড়িয়ে চলছে। আরো আস্তে আস্তে কেন চালাচ্ছে না রঙ্গন? চিত্রলেখার তো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। মুহূর্তগুলো আর একটু দীর্ঘায়িত হলে মন্দ হয় না। আপনি এই ঝিল খুঁজে পেলেন কিভাবে? জানি না, হঠাৎ একদিন খুঁজে পেয়েছি। আমার ভাগ্য খুব ভালো, আমি সবসময় ভালো ভালো জিনিস খুঁজে পাই। তা বোধ হয় সত্যি। তুমি কখনো রাত 3টায় ফাঁকা রাস্তায় আইসক্রিম খেয়েছো? রাত 3টায় আইসক্রিম কোথায় পাওয়া যায়? সামনে একটা দোকান খোলা, বসো একটু। চিত্রলেখাকে কিছু বলার সুযোগ দিল না রঙ্গন। বাইক সাইড করে ঝড়ের গতিতে আইসক্রিম আনতে গেল। চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি তখনও বহাল। অদ্ভুতভাবে তার অপ্রকাশিত সবকিছু যেন আজই ঘটছে। সে কি ভেবেছিল কখনো রাত বিরতে এভাবে বাইরে বেড়াবে, তাও রঙ্গনের সাথে? সে কতটুকুই বা চেনে রঙ্গনকে? ছেলেটা তো তার ক্ষতিও করতে পারত।